অবৈধ মজুদ, পরিবহন ঠিকাদারের কারসাজি ও রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ সহ 4 কারণে অস্থির হয়ে উঠেছে সারের বাজার। এমন তথ্য উঠে এসেছে সরকারি তদন্ত সংস্থার গোপন প্রতিবেদনে। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। দেশে সারের সংকট নেই দাবি করে কৃষি সচিব বলছেন, অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দেশের রাসায়নিক সারের বার্ষিক চাহিদা প্রায় 58 লাখ টন। এর মধ্যে 40% প্রয়োজন হয় রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চে। সরকারিভাবে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও বাস্তবে সারের চরম সংকট তৈরি হয়েছে। সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, অসাধু ডিলার ও পরিবহন সংস্থার সিন্ডিকেটে কৃত্রিম সংকটে সারের দাম বেড়েছে। বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের ফলেও অস্থির বাজার। টিএসপির সরকার নির্ধারিত দাম 27 টাকা হলেও কৃষককে কিনতে হচ্ছে 42 টাকারও বেশি দামে। একই চিত্র ইউরিয়া, এমওপি, ডিওপির ক্ষেত্রেও। টিএসপি পটাশের দাম বেশি, 8 টাকা, 10 টাকা, 7 টাকা এরকম বাড়তি। তো সরকার তো করেনি, এদের করতেছে ডিলাররা। এর কারণ বুঝতে পারছি না। গত বছর 1 বিঘা জমিতে আমার খরচ হয়েছে 3000 থেকে 3200 টাকা। আর এই বছরে সেই সারের দাম বাড়ার কারণে 4000 থেকে 5000 টাকা সারে বিঘা প্রতি খরচ হচ্ছে। সার সংকটের জন্য সরকারের বিতরণ ব্যবস্থা দুর্বলতাকে দুষছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। বারবার বলার পরও সার মিলছে না বলে দাবি তাদের। কৃষকরা যে 100 টাকা 150 টাকা ব্যাগে বেশি দিয়ে কিনতেছে, তাহলে সাবসিডির তো একটা অংশ লস হচ্ছে। এই সাবসিডিটা যদি 100% ইউটিলাইজ না হয়, তাহলে তো জিনিসটা সুন্দর হইল না। আপনার যারা এই সাবসিডিগুলো মেনটেন করে, সচিব থেকে আরম্ভ করে এডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, তাদের তো এই জিনিসগুলো খেয়াল করা উচিত। সারের সংকট নেই জানিয়ে কৃষি সচিব বলছেন, জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থায় অনিয়মে জড়িতদের ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি। সারের কিন্তু পর্যাপ্ত মজুদ আছে, মজুদের কোনো সংকট নাই, সরবরাহের সংকট নাই, কিন্তু ওই যে খুচরা বিক্রেতাদের যে বিষয়টা, সেটার জন্য হয়তো কোথাও কোথাও হচ্ছে। তবে আমি এটা বলতে চাই, আমরা খুব শিগগিরই আমরা সারের যে ডিলারশিপের পুরো বিষয়টা কিন্তু আমরা পুরো পরিবর্তন করছি, নতুন নীতিমালা আসছে। সারের বাজারে অস্থিরতা দূর করতে ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের কাজ চলছে বলেও জানান কৃষি সচিব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মোশাররফ হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং সেখানে উঠে এসেছে যে ডিলারদের রাজনৈতিক বিবেচনায় অতীতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা মূলত এখনও কারসাজিতে সক্রিয় রয়েছে এবং যে কারণে মূল্য দিতে হচ্ছে অতিরিক্ত কৃষকদের। তো আপনারা কি দেখেছেন আসলে এই যে ডিলারদের যে দৌরাত্ম্য, সেটা কমাবার মূলত উপায় কি? থ্যাংক ইউ। এই প্রশ্নের জবাবটা হলো যে আসলে যে কথাটা বলছেন এটা আদৌ সত্য না। সারা বাংলাদেশে প্রায় 7000 ডিলার। এই ডিলারের কোনো সিন্ডিকেট, এত 7000 ডিলার সিন্ডিকেট হওয়া সম্ভব না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, মাল যদি অ্যাভেলেবেল ডিলারদের হাতে থাকে, তাহলে বাজার অটোমেটিকই নিম্নগতি থাকবে এবং গভর্নমেন্টের যে প্রাইস, এই প্রাইস থাকবে। এখন প্রাইস বাড়ার কারণ হলো ডিমান্ড বেশি, সাপ্লাই কম। আপনার এই যে ঘটনাটা হচ্ছে, এইটাতে আমরা চোখে দেখতেছি যে অ্যাভেলেবেল না সার। আমাদের সচিব মহোদয় যেটা বলছে, সার অ্যাভেলেবেল এবং ডিলাররা কারসাজি করছে, এটা ঠিক না। কারণ ডিলারগত দেখার জন্য টিউনও আছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সব এখানে তো প্রশাসন রয়ে গেছে, তারা তো দেখতেছে। কেউ যদি কারসাজি করে, তার পানিশমেন্ট হোক, এটা আমরা অ্যাসোসিয়েশন থেকে চাই। তবে আমার জানা মতে এই ধরনের ক্রাইসিস করার কোনো সুযোগ নাই। একমাত্র সুযোগ হলো সাপ্লাই কম, ডিমান্ড বেশি। এই দুইটা জিনিসের জন্য আজকে হয়েছে। সামনে তো আরো ক্রাইসিস হবে। যেই পরিমাণে সার আমাদের থাকা দরকার, সেই পরিমাণে সার নাই এবং সেই পরিমাণে সার আসতেছেও না আমাদের হিসাবে যেটা আছে। সারের কিছু শর্টেজ আছে। এখানে যে পলিসি নিচ্ছে এই বছর গভর্নমেন্ট, এই পলিসি আদৌ ঠিক না। অন্যান্য বছরে যেই সিস্টেমে চলছে, সেই সিস্টেম তো একটু ব্যতিক্রম হয়েছে এই বছর।
প্রাইভেট সেক্টরে মাল আনার জন্য টেন্ডার করছে, সেই টেন্ডারও ঠিক মতন বাস্তবায়ন করতেছে না, সেখানে অনেক সমস্যা দেখা দিছে এবং সেখানে আমাদের যারা আমরা টেন্ডার দিয়েছি এবং আমাদেরকে বলছে এই দামে দেওয়ার জন্য, সেই দামে আমরা রাজি হয়েছি, সেইটা আমাদেরকে অ্যালটমেন্ট দেয় নাই, দিছে একজনের মাত্র অল্প কিছু, আর বাকিটা দেয় নাই। তো এখন এখানে তো ঠিক মতো মাল এসে পৌঁছবে না। আগামী 1 মাস পরে তো সারের চাহিদা ডিমান্ড আরম্ভ হবে। তো রবি শস্য ফসল সামনে আসতেছে, সেই পরিমাণে তো আমাদের স্টক নাই। আর যেখানে যেখানে কন্ট্রাক্ট করছে সেই কন্ট্রাক্টের মাল সব ঠিক মতন আসবো না। মালয়েশিয়াতে একটা কন্ট্রাক্ট করছে, মালয়েশিয়া থেকে তো মাল, ওই মালয়েশিয়াতে কোনো প্রোডাকশনই হয় না, কোনো ফ্যাক্টরিই নাই, সে মালয়েশিয়াতে কন্ট্রাক্ট করছে। এটা তো আমরা অবাক হয়ে গেছি গা, এটা কি করলো? মালয়েশিয়ায় কন্ট্রাক্ট করছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে মাল আনবে, কিন্তু মালয়েশিয়াতে কোনো ফ্যাক্টরি নাই, কিভাবে সম্ভব ওখানে? তৃতীয় পক্ষ থেকে হয়তো এই পণ্য সংগ্রহ করবে আর কি। কিন্তু আপনারা যেটা বলছিলেন যে সরকার তো প্রতি বছর বড় অঙ্কের ভর্তুকি এই সারে দিয়ে থাকে, যেটা আসলে কৃষকদের কৃষিকাজে, কৃষি উৎপাদনে সহায়তা করার জন্যই এই ভর্তুকিটা সরকার দেয়। কিন্তু সেই যে সারের যে ব্যবস্থাপনা সরবরাহ পর্যায়ে, তাতে করে এই ভর্তুকি কতটুকু কার্যকর ভূমিকা রাখছে? না, আপনার ভর্তুকিটা গভর্নমেন্ট যেভাবে দিচ্ছে, অনেক ভর্তুকি দিচ্ছে, সেটা আমরা হাতে কলমে দেখতেছি, কিন্তু সেটা তো ইউটিলাইজটা ঠিক মতন করতে হলে সারের যে বাস্তবায়ন, যেভাবে করবে, মনিটরিং করবে এবং যেভাবে ডিস্ট্রিবিউশন করবে, ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিব, সেটা তো ঠিক মতন হচ্ছে না। এখানে কিছু ত্রুটি রয়ে গেছে, আগে যেভাবে দিয়ে আসছে সেই সিস্টেমটা ফলো করতেছে না, কিছু ব্যতিক্রম আছে, যার জন্য সমস্যাগুলো হচ্ছে এবং সামনে আর আমরা দেখতেছি আরো সমস্যা হবে। আগে বিতরণ পদ্ধতি কেমন ছিল? পরিবর্তনটার কথা বলছেন? আগে বিতরণ পদ্ধতিটা ছিল অ্যাভেলেবেল মাল সাপ্লাই দিছে, কোনো কোনো জেলার ডিমান্ড একটু বাড়তে পারে, সেখানে বর্ধিত দিছে। এখন সেগুলো ঠিক মতন ডিস্ট্রিবিউশন হচ্ছে না, কম হচ্ছে। কারণ আপনি বাজারে যখন দেখবেন, ওখানে তো কৃষি অফিসার আছে, তো কৃষি অফিসার যখন দেখবো তার বাজারে মোবারসলে যে যেই দামটা বেশি, সেটা সাথে সাথে রিপোর্ট করবো, সেখানে আবার নতুন করে অ্যালটমেন্ট দিবে, অ্যালটমেন্ট দিয়ে সেখানে মাল পৌঁছে দিবে, তাইলে তো হয়, মালটা অ্যাভেলেবেল করতে হবে। যখন অ্যাভেলেবেল হবে তখন তার বাজার পারবে না। আজকে দেখেন একটা উদাহরণ দেই, এই কৃষি ফসল যেমন আলু, আজকাল কোল্ড স্টোরেজের ঘেটে 10 টাকা কেজি বিক্রি হয়, গতবার বিক্রি হয়েছে 60 টাকা কেজি কোল্ড স্টোরেজে। তখন কি হয়েছিল? মালের শর্ট ছিল, বাজার বাড়ছে। এখন আজকে মাল অ্যাভেলেবেল আলু, এখন আলুর বাজার কম, কৃষক পয়সা পাইতেছে না, ব্যবসায়ীরা পয়সা পাইতেছে না, লস করতেছে। 2 দিন পরে আলু গরুরে খাওয়াবে, ফালাই দিবে। এটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, সাপ্লাই বেশি, ডিমান্ড কম। এটা তো ইকোনমিক্সের ভাষায় আছেই, আমরা জানি, সবাই জানি, কিন্তু সেটা তো হচ্ছে না। সেটা ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সার উৎপাদনে গ্যাসের দাম 150% বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। প্রতি ঘনমিটারে 16 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করতে এনার্জি রেগুলেটরি কমিশনে গত 10 আগস্ট দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। কমিশন 6 অক্টোবর গণশুনানির তারিখ নির্ধারণ করেছে। এর আগে গত 28 জুলাই এখতিয়ার না থাকলেও দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় জ্বালানি বিভাগ। গ্যাসের দাম বাড়লে সারের দামও বাড়বে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই বাড়তি দাম কৃষককে দিতে হবে, নয়তো সারে সরকারের ভর্তুকি আরও বাড়তে হবে। পেট্রোবাংলা দাবি করছে, সার উৎপাদনে চাহিদা অনুযায়ী গ্যাস দেয়া যাবে। দেশে 6টি সার কারখানার মধ্যে আশুগঞ্জ সার কারখানা বন্ধ রয়েছে, বাকি 5 কারখানায় দিনে গ্যাসের চাহিদা 25 কোটি ঘনফুট। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গেল 2 সপ্তাহেই 6 দফায় দাম বেড়েছে 13,500 টাকার বেশি। টানা দাম বাড়ানোর পর গত বুধবার ভরিতে 1,470 টাকা কমিয়ে এক ভরি 1,88,152 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সংগঠন বাজুস। বিশেষজ্ঞদের মতে, দেশে বৈধভাবে স্বর্ণ আমদানি করা গেলে দাম নিয়ন্ত্রণ সম্ভব হবে। ট্রাম্পের শুল্ক নীতি আরোপে টালমাতাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। তখন বিশ্ববাজারে স্বর্ণের দর আউন্স প্রতি 1 লাফে উঠে যায় $3,400। বর্তমান এ দাম $3,600 ছাড়িয়ে গেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। ধস নেমেছে বেচা বিক্রিতে।
চলতি মাসের শুরুতে স্বর্ণের দাম ভরিতে ১,৪৬৯ টাকা বাড়িয়ে ১,৭৫,৭৮৮ টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় দাম বেড়ে স্বর্ণের ভরি ১,৮৯,৬০০ টাকা ছাড়িয়ে যায়, অর্থাৎ ১৬ দিনে বাড়ে ১৩,৫০০ টাকার বেশি। ব্যবসায়ীরা বলছেন, সারাদিন দোকান খোলা রেখে একজন ক্রেতা পাওয়াই দায়। এভাবে দাম বাড়তে থাকলে ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় নেই। স্বর্ণের দাম যেভাবে ঊর্ধ্বগতিতে চলছে, এভাবে চললে আমাদের ব্যবসা থাকবে না। ব্যবসা কি হবে আল্লাহ পাক জানে। আগে যদি মনে করেন কাস্টমার পাইতাম 10টা, এখন মনে করেন একটা পাইতেই হিমশিম। এদিকে ক্রেতারা বলছেন, স্বর্ণ চাইলেই কেনা যাচ্ছে না। অনেকেই আবার অলংকার কেনার বদলে বিক্রি করছেন। যদি এটা কমের মধ্যে না আসে, এটা মধ্যবিত্ত ফ্যামিলি আসলে গোল্ড কিনতে পারবে না কখনো। এভাবে যদি হতে থাকে তাহলে আমাদের আসলে এগুলার প্রতি আমাদের কোনো থাকবে না। গভর্নমেন্ট যদি ইম্পোর্ট করে এবং জুয়েলারি ব্যবসা যারা করে তারা একটা প্রিমিয়াম নিয়ে, অর্থাৎ একটা লাভ নিয়ে সেই গোল্ডগুলি বৈধ জুয়েলারি ব্যবসায়ীদের যদি সরবরাহ করে, এটা সলভ হয়। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলারের বিকল্প হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। পাশাপাশি ব্রিক্সভুক্ত দেশগুলোর বেশি স্বর্ণ কিনে রাখায় বিশ্ববাজারে দাম বাড়ছে। যে কোনো অল্টারনেটিভ যে গ্লোবাল ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট করতে হলে গোল্ডের কোনো বিকল্প নেই, এবং এই জন্য আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ব্রিক্স কান্ট্রিজে অনেকেই কিন্তু বেশি হারে বিশ্ববাজার থেকে গোল্ড কেনা শুরু করেছেন, যার ফলে চাহিদাটা অনেক বেশি বেড়েছে। গত 5 দশকে স্বর্ণের দাম বেড়েছে 1093 গুণ। চলতি মাসের শেষে স্বর্ণের ভরি 2 লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনসংখ্যার চাপে ঢাকা শহরে কর্মসংস্থান, উৎপাদনশীলতা কমছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, যানজট, যার কারণে জিডিপি হারিয়েছে 6 থেকে 10%। বৃহস্পতিবার রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটে এক সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, জেলা শহরগুলোর পরিকল্পিত উন্নয়ন ছাড়া টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। 2 কোটি মানুষ নিয়ে রাজধানী ঢাকা দেশের সবচেয়ে জনবহুল শহর। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি নানা রকম সেবা পেতে প্রতিদিনই আসেন কয়েক লাখ মানুষ। মানুষের চাপে রাস্তায় যানজট, দূষণ, স্বাস্থ্য ঝুঁকিতে কমছে কর্মদক্ষতা। বিবিএসের জরিপ বলছে 2010 সালের পরে 7 বছর কর্মসংস্থান হার ছিল 4%, যা 2017 সালের পর 5 বছরে কমে দাঁড়ায় গড়ে 1/4-এর নিচে। বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই বলছে, সিটি কর্পোরেশন, পৌরসভা নগরবাসীর চাহিদা পূরণ করতে পারছে না। ঢাকা শহরে একদিকে হচ্ছে যে আপনার ওই ট্রাফিক জ্যাম বা এমনি জট, প্রচুর পরিমাণ লোক এক জায়গার মধ্যে, আবহাওয়ার ক্ষতিকরণ, স্বাস্থ্যের ক্ষতি, এই সময়ের ক্ষতি, সেটা হিসাব করা হয়েছে 3-4 ধাপ। সব ঢাকায় এনে আমাদের ওই উৎপাদনশীলতা কমে যাচ্ছে। প্রফেসর হেন্ডারসন সরাসরি উৎপাদনশীলতা নিয়ে কাজ করেছেন। উনি বলেছেন ওই একই ধরনের একটা হিসাব, সেখান থেকে আমরা 6 থেকে 10 ধাপ ক্ষতি আমরা করেছি। আলোচকরা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশে প্রান্তিক এলাকাগুলোর উন্নয়ন সম্ভব নয়। অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পরিবারসহ ঢাকায় থাকে। এতে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হয় বলে মনে করেন তারা। এক্সিস্টিং লোকাল গভর্নমেন্টসগুলোকে খুব স্ট্রেংথেন করা উচিত, এন্ড উই নিড টু ফাইন্ড আউট যে আমাদের এক্সিস্টিং প্রসেসের মধ্যেই যা আছে যে আমরা ডিকনসেন্ট্রেশন করছি, ডিসেন্ট্রালাইজেশন করছি না। আমি একটু বুঝাই, ডিকনসেন্ট্রেশন মানে হচ্ছে দায়িত্ব দিচ্ছি ডাউন দি লাইন, কিন্তু অথরিটিটা দিচ্ছি না। দেশের প্রায় 35% মানুষ এখন নগরে বাস করে, যা 2050 সালে 60% উন্নীত হতে পারে। তাই জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত নগর উন্নয়নের তাগিদ দিচ্ছেন গবেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025, যেখানে অংশ নিয়েছে 4টি দেশের 100টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলায় বাংলাদেশের 17টি, পাকিস্তানের 77, আফগানিস্তানের 5 এবং শ্রীলঙ্কার 1টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স পণ্যসহ বৈচিত্র্যময় পণ্য। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলায় মেলা প্রতিদিন বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব। তিনি বলেন,
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে হারে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এসব দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নানা শুল্ক ও অশুল্ক বাধা রয়েছে, যা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য সচিব। এই অঞ্চলে সার্ক কালচারাল ও অর্থনৈতিকভাবে একটি দেশ হয়ে উঠেছে। সার্কে যেভাবে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠার কথা সেভাবে সেটি গড়ে ওঠেনি। এসব দেশের সঙ্গে ট্যারিফ ও নন ট্যারিফ ব্যারিয়ার রয়েছে, যদিও এটি এখন বিশ্বব্যাপী একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, এ সময় সিএসআর ব্যয় দাঁড়িয়েছে 150 কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল 309 কোটি টাকা, অর্থাৎ এক বছরে ব্যয় কমেছে 159 কোটি টাকা। গত বছরে ব্যাংকগুলোর নিট মুনাফা কমায় এ খাতে ব্যয়ও কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু সহ সব খাতেই ব্যয় কমেছে। দেশের 61টি ব্যাংকের মধ্যে 12টি ব্যাংক এ সময় কোনো সিএসআর ব্যয় করেনি। এছাড়া 2024 সালে 16টি ব্যাংক নিট মুনাফা অর্জন করতে ব্যর্থ হয়, ফলে তারা এ খাতে অর্থ বরাদ্দ দিতে পারেনি। 2025 সালের জন্য সিএসআর খাতের ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 538 কোটি টাকা, যা 2024 সালের নিট মুনাফার 3.14% সমপরিমাণ। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানার বিমা দাবি নিষ্পত্তি করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ। তাদের অভিযোগ, নানা ধরনের পদ্ধতিগত জটিলতা ও পলিসির শর্তের অপব্যাখ্যা করে বিমা দাবি পরিশোধে বিলম্ব করছে বিমা কোম্পানিগুলো। বুধবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে দেয়া এক চিঠিতে বিমা দাবি পরিশোধের অনুরোধ জানান বিটিএমএর সভাপতি শওকত আজিজ। চিঠিতে জানানো হয়, গত বছরের জুলাই আগস্টে অনেক কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও বেশিরভাগ বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতিই হয়নি। এছাড়া গত সপ্তাহে এক সভায় সিদ্ধান্ত হয়, আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি বা ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসির আওতায় কোনো বিমা দাবি পরিশোধযোগ্য হবে না। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিল্প মালিকরা হতাশায় ভুগছেন। সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি, এই স্লোগানকে সামনে রেখে মাত্র 10 টাকা মূল্যের পানির বোতল বাজারে এনেছে আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। সম্প্রতি অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের এক্সপোতে এই বোতলজাত পানির উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিসিয়াল পার্টনারও হলো আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। প্রথম ধাপে 300 মিলির এসব পানির বোতল বাজারে আনা হলেও বাড়তি 10% সহ ভোক্তারা 330 মিলি বিশুদ্ধ পানি পাচ্ছেন মাত্র 10 টাকায়। এছাড়া শিগগিরই 500 মিলি এবং 2 লিটার আকিজ ড্রিঙ্কিং ওয়াটারও বাজারে আনা হবে। খুব দ্রুত আকিজ ড্রিঙ্কিং ওয়াটার দেশের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশা করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের পতনে দেশের 2 শেয়ার বাজারের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক কমেছে 42 পয়েন্টের বেশি। এ সময় শেয়ার দর হারিয়েছে 76 ভাগ কোম্পানি। আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 78 পয়েন্টেরও বেশি। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটে প্রধান সূচক কমে 6 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 42.41 পয়েন্ট কমে অবস্থান করছে 5449 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 654 কোটি 72 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 82 কোটি 85 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 397টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 44টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 303টি এবং অপরিবর্তিত 50টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম খান ব্রাদার্স, সামিট অ্যালায়েন্স দ্বিতীয়, তৃতীয় অবস্থানে টেকনো ড্রাগস। শতাংশের দিক থেকে দরভিত্তির তালিকায় প্রথম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, টেকনো ড্রাগ দ্বিতীয়, তৃতীয় অবস্থানে এনভয় টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 78.19 পয়েন্ট কমে অবস্থান করছে 15,337 পয়েন্টে। লেনদেন 12 কোটি 52 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার।
অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 172 টাকায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 149 টাকা 17 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়।